মাধ্যমিক বাংলা এক্সপ্রেস 2025 বাগিশ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের যে পরপর ক্র্যাশ কোর্স যেটা বাংলা এক্সপ্রেস আমরা বলেছি 25শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত এই তারিখের মধ্যে সমগ্র বাংলা সিলেবাসটাকে আমরা কভার করছি। এই কভার করা বলতে বোঝায় পুরো সিলেবাসটাকে দ্রুত গতি রিভাইজ দেওয়া এবং কি কি প্রশ্ন মাধ্যমিকে আসবে তার সমস্ত একটা আইডিয়া দেওয়া। তো আমরা ইতিমধ্যে তোমাদের 25, 26, 27, 28, 29 এই 5 দিন ধরে প্রতিদিন দুটো করে ক্লাস, একটা টেক্সট একটা করে ব্যাকরণ। তা আজকেও আমাদের প্রথমে এই ষষ্ঠ দিনের আজকে যে ক্লাস 11তম ক্লাস হয়ে গেছে, এখন হচ্ছে 12তম ক্লাস। 12তম ক্লাস মানে ব্যাকরণ, প্রত্যেকটা সেকেন্ড পার্টি হচ্ছে ব্যাকরণ ক্লাস। তো ইতিমধ্যে তোমাদের ব্যাকরণের যে অংশ সেটা কিন্তু আজকে কারকটা পুরো শেষ করে দিয়েছি। কারকের আগেরও ভিডিও আমাদের আছে, দেখে নিও। তা আজকে যেহেতু কারক শেষ করে দিয়েছি, কারকের একটা মূল্যায়ন হবে। তো নিশ্চয়ই আমাকে জানো, আমি বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে, 95% অ্যাবাভ মার্কস, প্রায় 100% বাংলায় মার্কস পাচ্ছে এবং কীভাবে পুরো মার্কস তোলা যায় সেটিও আমাদের একটা ভিডিও আছে এবং আবার তোমাদের বলবো। তো আজকে তোমাদের কারকের পুনরায় একটা মূল্যায়ন হচ্ছে, যেটা আমরা বলতে পারি যে টোটাল যে কারকটা তোমাদের আমি পরপর ক্লাস নিলাম, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, এই সমস্ত বিষয়ের একটা পুনর্মূল্যায়ন আজকে এই মুহূর্তে আমরা করতে চলেছি, অর্থাৎ রিভিশন যাকে বলে। তাহলে প্রথমে একটু আলোচনা করা যাক কারক কাকে বলে। আমরা বলেছি ক্রিয়ান্বয়ী কারকম, এটা বলেছেন মহর্ষি পাণিনি। তোমাদের প্রশ্ন হতে পারে যে কারক কথাটা প্রথম কে ব্যবহার করেছেন? উত্তর হবে পতঞ্জলি গ্রন্থে মহর্ষি পাণিনি। পাণিনি প্রথম পয়াকার মর্দনের রশ্মি, মর্দনের রশ্মি পাণিনি, উনি প্রথম বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই বলছি আমরা কারক। কারকের সহজ সংজ্ঞা হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক বা নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। আশা করি তোমরা এটা বলতে পারবে বা লিখতে পারবে যে কারক করতে হলে ক্রিয়াপদটা আগে ধরতে হবে। ক্রিয়াপদটাই হচ্ছে ওর কিন্তু মূল কন্ট্রোল করতে, ক্রিয়াপদের মূল বিষয়। তাহলে ক্রিয়াপদের সাথে অন্য পদে যে সম্পর্ক তাকে বলা হয় কারক। আর পাণিনি প্রথমে এটা বলেছেন। তো তোমাদের কারক বলতে কটা আছে? কারক তোমাদের আছে 6টা, অকারক আছে 2টো, মোট হলো 8টা। তাহলে কারক 6টা কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, কর্তৃকর্ম করণ এবং অপাদান অধিকরণ নিমিত্ত। 3 3 6টা, কর্তৃকর্ম করণ, অপাদান অধিকরণ নিমিত্ত, এই 6টা হলো কারক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে এদের সম্পর্ক আছে। আর 2টো হলো অকারক। 2টো কি কি না, 2টো সম্বোধন পদ কারক নয় এবং সম্বন্ধ পদ কারক নয়। তাহলে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটো কিন্তু কারক নয়, এই দুটো অকারক। তাহলে তোমাদের যে প্রশ্ন হয় দেখেছো, ব্যাকরণের মোট 16 নম্বর কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন লিখতে হয়। তাই সংজ্ঞা জানতে হবে, শিখতে হবে সহজ করে। পরীক্ষা ঘন্টা বাজছে, কিছুই ব্যাপার না, খুব সহজেই তোমরা কিন্তু ব্যাকরণে এই নম্বরগুলো হাতের মুঠোয় তুলতে পারবে যদি আমার কথাগুলো মন দিয়ে শোনো। তাহলে বাংলায় অকারক কটি প্রশ্ন হবে, কি বলবে? বাংলায় অকারক 2টি, কি কি বলো তো? সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। কারক কটি বলো তো? 6টি। কি কি আছে? কর্তৃকর্মকরণ, অপাদান অধিকরণ নিমিত্ত। এই কারকগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি একটাই কথা বলবো, এই ব্যাকরণের ক্লাসটি তোমরা কিন্তু একটু স্ক্রিপ্ট করো না, কারণ তোমাদের এই রিভাইজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা যা শেখোনি নতুন করে শিখে যাবে। তাই যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে এই সমস্ত ভিডিও অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সেজন্য অবশ্যই বেল আইকন অল ক্লিক করে রাখো। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে না, তারা লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে, যাতে তোমাদের এই সমস্ত বিষয় আমরা আরও বেশি পরিমাণ দিতে উৎসাহী হই। চলো তোমাদের তাহলে বিষয়টা প্রথমে বললাম কারক কাকে বলে, কারকের ভাগ কটা বলে দিয়েছি। এবারে আমরা অনেক কারকের মধ্যে বহু প্রশ্নের মধ্যে ভিড়ে হারিয়ে না গিয়ে
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বেছে নিতে পারি। যেমন ধরো, কর্তৃকারক থেকে তোমাদের প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখা কাজটি কিন্তু শিশু করছে, কিন্তু মা শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তাই না? আমি যদি বলি বাগিশবাবু তোমাদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে আমি তোমাদেরকে ব্যাকরণ শেখাচ্ছি, তাহলে তোমরাই কিন্তু শিখছো, আমি তোমাদেরকে করিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু হবে প্রযোজক কর্তা। আর যে কাজটি করছে বা অন্যের প্রেরণায় যে কাজটি করছে, এই যে তোমরা ব্যাকরণ শিখছো, তোমরা হচ্ছ অর্থাৎ যে কাজটি করছে, অর্থাৎ আমি এখানে প্রযোজক, না, আমি তোমাদের ব্যাকরণ শেখাচ্ছি, আমি কিন্তু এখানে প্রযোজক, যে কাজটা করছে সে কিন্তু প্রযোজক। আর যাকে করিয়ে নিচ্ছে, তাহলে বাক্যের মধ্যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আর প্রযোজক কর্তা কাকে বলে? যে কর্তা অন্যের পরিচালনায় কাজ করে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা, ঠিক আছে। যেমন ধরো আমরা বলতে পারি যে অমিত বিনাকে অমিতবাবু বিনাকে অঙ্ক করাচ্ছে। বিনাকে, এই বিনাকে কাকে অঙ্ক করে? বিনাকে, তাহলে বিনাকে হচ্ছে প্রযোজক কর্তা, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কাজটি করিয়ে নিচ্ছেন কাকে? তোমার শিশুকে দিয়ে, তাহলে মাটা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশুটা হচ্ছে প্রযোজ্য কর্তা। যে কাজটা করছে সে প্রযোজ্য, আর যে করিয়ে নিচ্ছে সে প্রযোজক। আশা করি এই দুটোর মধ্যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। সহযোগী কর্তা কাকে বলে? আমরা বলেছি যে দুজনে একই কাজ করলে তাকে সহযোগী কর্তা বলা হয়। যেমন মা মেয়েতে একসঙ্গে হাঁটে, এটা একসঙ্গে কাজ করছে। ব্যতিহার কর্তা বলেছি যে যদি দেখা যায় যে দুজনের মধ্যে ভিন্ন ভিন্ন কাজ করছে, তাহলে সেটা কিন্তু ব্যতিহার কর্তা। আর সমধাতুজ কর্তা কাকে বলে? যে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই কাজ করে, একই ধাতু থেকে উৎপন্ন হয়, বাক্যের কর্তা এবং ক্রিয়া সমধাতুজ কর্তা, বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু উৎপন্ন হয়। সমধাতু কর্ম, বাক্যের ক্রিয়া এবং কর্ম একই ধাতু উৎপন্ন হয়। সমধাতু করণ, বাক্যের ক্রিয়া এবং করণ একই ধাতু উৎপন্ন হয়। তাহলে এই সহজ সংজ্ঞাগুলো দিতে পারবে তোমরা। তাহলে সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যের ক্রিয়া ও কর্তা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা। যেমন গায়ক গায়, দুটোই জায়গায় গায়ক গায়, ক্রিয়াপদ গ গায় আর গায়ক গ। আবার বাদক বাজায়, বাদক বাজায়, ঠিক আছে, তার দুটোই বাজ বাজ একই রকম হচ্ছে, একই ধাতু উৎপন্ন হচ্ছে, তাই সমধাতুজ কর্তা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর ধরো কর্ম কর্তৃবাচ্যের কর্তা, বাক্যের যে কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং কর্তাই বাক্যের উদ্দেশ্য হয়, তাকে বলছি কর্ম কর্তৃবাচ্যের কর্তা, ঠিক আছে। নিরপেক্ষ কর্তা বলেছি একটি বাক্যের মধ্যে সমাপিকা অসমাপিকা ক্রিয়া থাকলে তাহলে অসমাপিকা ক্রিয়া কর্তাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা, ঠিক আছে। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, তাহলে সূর্য উঠলে এটা কিন্তু উঠলে মানে অসম্পূর্ণ ক্রিয়ার কর্তা। পদ্ম, একটা বাক্যের মধ্যে যদি আমরা দুটো ক্রিয়াপদ পাই তাহলে অসমাপিকা ক্রিয়াকর্মই হচ্ছে নিরপেক্ষ কর্তা। এগুলো তোমাদের আগে বোর্ড ওয়ার্ক করে বোঝানো আছে, এটা ভালো করে দেখবে। এমনি এইভাবেই তোমাদের বাকিগুলোর মধ্যে কর্মে বিপসা, অর্থাৎ বিপসা মানে বারবার মন্দিরে জনে জনে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এই জনে জনে কর্ম যদি দুবার হয় কর্মে বিপসা। সমধাতুজ করণ কাকে বলে? একই ধাতু থেকে, যদি একই ধাতু থেকে ক্রিয়া এবং করণ উৎপন্ন হয়। যেমন কোন বাঁধনে বেঁধেছ, তার দ্বারা উৎপন্ন হয়েছে। তা আমরা বলেছি বাক্যের মধ্যে নিশ্চয়ই তোমাদের যে কর্তৃবাচ্য কাকে বলে? বাক্যের মধ্যে যে কাজ করে কর্তা বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে কর্তৃপদ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্মপদ, কর্মকারক, তাই না? বাক্যে যে কাজ করে কর্তৃকারক বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন কর্তৃকারক। কর্তা যাকে নিয়ে কাজ করে বা ক্রিয়াপদে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সেটা কর্মকারক। করণ করে দ্বারা দেওয়া হলে করণকারক হয়। ক্রিয়ার উৎসকে অপাদান বলা হয়, ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয়। ক্রিয়া যেখানে ঘটে সেটা অধিকরণ, ক্রিয়ার সৃষ্টির জায়গাটা অপাদান। ক্রিয়ার কারণটা নিমিত্ত বা জন্য, আর র বা এর থাকলে সম্বন্ধ হবে। সম্বোধন র বা এর সম্বন্ধ পদ,
এবং কাউকে সম্বোধন করে কিছু বললে, যেমন আমিনা ভাত দে, এই যে বলছি সম্বোধন করে, এটা সম্বোধন পদ। তাহলে নিশ্চয়ই কারকের সংখ্যাটা বুঝতে পেরেছো। তাহলে 6টা কারক 2টো অকারক। আর তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ওই সমধাতু যদি একটা প্রশ্ন পরীক্ষায় আসে, আর প্রয়োজকর্তা প্রয়োজকর্তা পরীক্ষা একটা আসে, এগুলো কিন্তু খেয়াল রাখো। আর নির্দেশক একটা প্রশ্ন কাকে বলে? যার দ্বারা বচন সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায় তাকে নির্দেশক বলা হয়। ঠিক আছে, যার দ্বারা কি বললাম? বচন সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায়। তারপর দেখো বিভক্তি প্রধান কারক কি কি আছে? বিভক্তি কর্তৃকারক, কর্মকারক, এবং সম্বন্ধ পদ, এগুলো কিন্তু অবশ্যই বিভক্তি প্রধান কারক। কিন্তু অনুসর্গ প্রধান কারক কি কি আছে? করণ কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। কারণ করণ কারকে দ্বারা দিয়া, অধিকরণে 3টে বিভক্তি হয়, এতে অন্তস্থ, আর নিমিত্ত কারক জন্য হয়। তার জন্য অনুসর্গ প্রধান কারক কি কি আছে? করণ কারক, অধিকরণ কারক এবং নিমিত্ত কারক। এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের কাছে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের পরীক্ষায় কি কি আসে বলে দিলাম। দু একটা প্র্যাকটিস হয়ে যাক আমাদের সামনে। তিল থেকে তেল হয়, কি হবে? তিলটা হচ্ছে কিন্তু উৎস, তাই তিলটা অপাদান, তেলটা হলো অধিকরণ। কিন্তু যদি বলে তিলের তেল আছে, তখন তিলটা অধিকরণ, কারণ ওর মধ্যেই কিন্তু আছে। ধান থেকে পোকা হয়, ধানটা কি? ক্রিয়ার উৎস, তাই অপাদান। পোকাটা ধান থেকে পোকা হয়। এবার যদি ধানে পোকা আছে, তখন ওই ধানটাই হয়ে যাবে অধিকরণ। ক্রিয়া থেকে সৃষ্টি হলে অপাদান, আর ওর মধ্যে থাকলে ঘটলে সেটা কিন্তু হয় অধিকরণ, যে কোনো উৎস। ঠিক আছে, আশা করি তোমরা অপাদান অধিকরণের মধ্যে বুঝতে পেরেছ। জন্য দিয়ে প্রশ্ন করলে সেটা হয় তোমাদের কি? নিমিত্ত কারক। ঠিক আছে, তাহলে এবং অধিকরণের 3টে ভাগ খুব গুরুত্বপূর্ণ। স্থানাধিকরণ, ক্রিয়া যে স্থানে ঘটে, বিষ্ণুপুরে মেলা হয়, তাই না? এটা স্থানাধিকরণ। কালাধিকরণ, যে সময় ঘটে, শীতকালে শীত করে। আর বিষয় অধিকরণ, সে অঙ্কে কাঁচা, অঙ্ক একটা সাবজেক্ট, তাই অধিকরণ 3টে ভাগ তোমাদের মনে রাখতে হবে। আর মুখ্য কর্ম গৌণকর্মে পার্থক্য আসে। মুখ্য কর্ম সর্বদা অপ্রাণীবাচক হয় এবং একে কি দিয়ে প্রশ্ন করা যায়, আর গৌণকর্ম সর্বদা প্রাণীবাচক হয়, একে কাকে দিয়ে প্রশ্ন করা হয়। আমি তোমাকে কলম দিলাম, কি দিলাম? কলম, কলমের প্রাণ নেই, কি দিয়ে প্রশ্ন করেছি? কাকে দিলাম? তোমাকে, তোমার প্রাণ আছে, তাই বললাম যে সর্বদা মুখ্য কর্ম অপ্রাণীবাচক জড় পদার্থ হয় এবং কি দিয়ে প্রশ্ন করা হয়। আর সর্বদাই দেখবে যে গৌণ কর্ম কাকে দিয়ে প্রশ্ন করা হয় এবং প্রাণীবাচক হয়। আমি তোমাকে কলম দিয়ে, তোমার প্রাণ আছে। আশা করি এই উদাহরণটা তোমরা মনে রাখলে এর উপরে সব কিছু করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের কাছে মূল টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। ব্যাকরণের এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাও। আর শুধু যাবার আগে দু একটা প্রশ্ন করতে চাই। যেমন পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা জায়গা আছে, তা কে চেতনা পেল? না পঞ্চকন্যা। তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি, যদি কোনো বিভক্তি না থাকে তাহলে কিন্তু শূন্য লিখবে। আবার জিরো লিখে দাও না, জিরো পাবে। শূন্য লিখলে শূন্য পাবে, বানান করে লিখবে, তাহলে অবশ্যই দীর্ঘ মূর্ধন্য জ ফলা, না হলে কিন্তু শূন্যই পাবে। অতএব বুঝতেই পারছো কেমন করে কারক লিখতে হয়। তো এইভাবে তোমরা কারক লিখবে সব ক্ষেত্রে। যদি শূন্য বিভক্তি বানান করে শূন্য লিখবে, শূন্য লিখে দিও না, শূন্য দিয়ে বসে থাকবে। যাই হোক, আমি চাই তোমরা ভালো নাম্বার, ফুল মার্কস পাও, আর সেই জন্য আমাদের পরপর প্র্যাকটিস হবে। একটা গুরুত্বপূর্ণ আমি বলছি, দেখো যে বেলা যে পড়ে এলো, জলকে চলো, অনেকেই পারে না। জলকে চলো মানে কি বলো তো? জলের জন্য চলো। জলের জন্য মানে স্নানের জন্য চলো, তাই না? বাংলা প্রবাদে 3টে ইডিয়াম বা প্রবচন ছিল। জলকে চলো, মাঠকে চলো, ঘাটকে চলো। জলকে চলো মানে জলের জন্য চলো। তাই এখানে কি জলকে মানে অধিকরণ হবে না, কেউ ভুল করে অধিকরণ করে, জলে নয়, স্নানের জন্য। তাই এটা কিন্তু হবে নিমিত্ত। স্নানের জন্য চলো। ঘাটকে চলো, সে সময় ঘাটে মানে বাথরুম করতে যেত, এটা বিশেষ কারণ। মাঠকে চলো, মাঠে পায়খানা করতো। তাহলে জলকে চলো, মাঠকে চলো, ঘাটকে চলো, এই 3টে প্রবচন মনে রাখবে। টেস্ট পেপারে অনেক পেজে আছে, অনেকে ভুলভাল করে অধিকরণ করে বসে থাকে যে জলকে চলো। অনেকে ভাবে যে হয়তো জলে চলো, নো, জলে চলো নয়, এটা হবে জলের জন্য মানে স্নানের জন্য চলো। জন্য বোঝালে সেটা কিন্তু অবশ্যই তোমাদের হবে নিমিত্ত, নিমিত্তর জন্য বা কারণ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু কারক নির্ণয়ে তোমরা ঠিক ঠিক করে লিখবে। যেমন ধরো, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কি হে ডাক দিলাম, এটা কোন কারক হবে বলো তো? সম্বোধন। কেন বলো তো? এই যে সম্বোধন করে ডেকেছি, গিরিশ নিশ্চয়ই উপস্থিত। বাবা কেমন আছো, বাবা কিন্তু সম্বোধন। বাবা ভালো মানুষ, বাবাকে থাকার দরকার নেই, তোর বাবা কর্তৃকারক হয়ে বসে থাকবে।
অর্থাৎ যে ব্যক্তিকে বলবো সে যদি প্রেজেন্ট থাকে, সংলাপ ধর্মী হয়, তাহলে অবশ্যই সম্বোধন পদ হবে, কারক নয়। কিন্তু তার সম্পর্কে আলোচনা হবে তিনি নেই, সেক্ষেত্রে সেটা কর্তৃকারক, কর্মকারক, যা খুশি হতে পারে, কিন্তু কোনো মতেই সম্বোধন হবে না। সম্বোধন হলে তোমার কিন্তু অবশ্যই কি করতে হবে, সংলাপ ধর্মী প্রেজেন্ট থাকতে হবে। আমিনা ভাত দে, নিশ্চয়ই আমিনা প্রেজেন্ট, আমিনা তো বলবে হ্যাঁ দিচ্ছি। এইরকম সংলাপ ধর্মী কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার হবে সম্বোধন পদ। তাহলে সম্বোধন পদে বুঝতে পেরেছো। অনেকে তো সম্বোধন বুঝতে পারে না। তো যাই হোক, এটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিও। ব্যাকরণ শিখতে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, যেখানে অসুবিধা হবে আমি নেক্সট দিন তোমাদের বড় ওয়ার্ক করে বুঝিয়ে দেবো। শুধু কমেন্টের অপেক্ষায় নয়, শুধু তোমরা বোঝো আমার পরিবারের কোনো সদস্য বাংলায় প্রত্যেকের আমরা ফুল মার্কস চাই ব্যাকরণের ক্ষেত্রে। তার জন্য তোমাদের খুব দৃঢ় নিবিড় অনুশীলন করতে হবে এই কটা দিন। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, বেশি করে জল খাও, আর আনন্দময় মন নিয়ে পড়াশোনা করো। তোমাদের 2025-এ প্রত্যেকের রেজাল্ট ভালো হবে আমি জানি। আর এই জন্য শেষ মুহূর্তে একটাই কথা বলতে চাই যে তোমরা কিন্তু চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে তোমাদের আমাদের যে একদম পুরো ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করলেই তুমি কিন্তু সদস্য হবে। তোমার যে কোনো ডিমান্ড ওইখানে পূরণ করা হবে। হয়তো ইউটিউবের দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এই যে ফ্রি কোর্সটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, তার উত্তর কিন্তু তোমরা পেতে পারো কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। তাই প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকে শেয়ার করে দাও, এবং সেখানে দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে t.me/বাগিশ এডুকেশন। কিচ্ছু না, এত লিখতে হবে না, ডেসক্রিপশন বক্সে চলে যাও আর ওখানে গিয়ে এটা ক্লিক অর্থাৎ আঙুলের টিপে দাও, ব্যাস তুমি সদস্য হয়ে বসে আছো। আর তুমি যা চাইবে সেখানে তাই পাবে। তাই এই জায়গাটা বলে দিলাম তোমাদের কাছে, কোথায় কীভাবে নোট সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি। 2025-এ প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, জীবনের প্রথম বড় পরীক্ষা। পুরো কোর্সটা আজকে বাংলায় করছি। আর চিন্তা নেই, তোমরা অনেকে বলেছো ইতিহাস ভূগোল নিয়ে, ইতিহাস ভূগোল নিয়েও তোমাদের ক্লাস আমি আসছি। আর তার সঙ্গে কিছু উচ্চ মাধ্যমিক স্টুডেন্টও বলেছো, তোমাদেরও চিন্তা নেই, খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকে স্পেশালি বাংলা এবং আর্টসের বিভিন্ন সাজেশন নিয়ে আসছি। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি।